ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তোলা হতে পারে আদালতে। দেশ সংস্কারে হাওয়া লেগেছে আকাশপথে, শাহজালাল বিমানবন্দরে মাত্র 20 মিনিটে মিলছে লাগেজ, সেবার মান নিয়ে স্বস্তি। ফেনীতে ক্ষতিগ্রস্ত বাঁধে 66 পয়েন্ট এখন উন্মুক্ত, দুশ্চিন্তায় বানভাসীরা। খাগড়াছড়িতে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি। রংপুরে 20 মেগাওয়াট ও বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ, জনজীবনে নাভিশ্বাস, শিগগিরই মিলছে না সমাধান। প্রথমবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি ট্রাম্প কামালা, পরস্পরের মিথ্যাচারে অভিযোগ, নুয়ে পড়া অর্থনীতি ও সীমান্ত সংকটের সমালোচনা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ। পরে তাকে নেওয়া হয় রাজধানীর ডিবি কার্যালয়ে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা জানা যায়নি। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত এ নিয়ে 24 মন্ত্রী, এমপি ও উপদেষ্টাকে গ্রেফতার করা হলো। সাবেক আমলা তৌফিক ইলাহি চৌধুরী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2 মেয়াদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বইছে সুবাতাস। যাত্রী লাঞ্ছনা, লাগেজ কেটে চুরি, ইমিগ্রেশন, পুলিশ, কাস্টমস সহ পদে পদে হয়রানির বদলে যাত্রী সেবার মান বাড়িয়েছে কর্তৃপক্ষ। মাত্র 20 মিনিটে লাগেজ পেয়ে স্বস্তি যাত্রীদের। ফ্রি ওয়াইফাই, ফ্রি টেলিফোন সার্ভিসও কমেছে যাত্রী ভোগান্তি। বিমানবন্দর ঘুরে রিপোর্ট করছেন জান্নাতুল মোহনা। যাত্রী ভোগান্তি, অনিয়ম, অব্যবস্থাপনায় যেন নিত্যদিনের ঘটনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই পাল্টাতে শুরু করেছে বিমানবন্দরের পরিবেশ। দেশ সংস্কারের হাওয়া লেগেছে আকাশপথের এ বন্দরে। বদলে গেছে যাত্রী সেবা থেকে শুরু করে কার পার্কিং এলাকার নৈরাজ্য, ভেঙেছে দর্শনার্থীদের টিকিট বিক্রির সিন্ডিকেট ও পাবলিক টয়লেট সহ নাগরিক সব সেবায়। দীর্ঘদিনের অনিয়ম আর অশোভন আচরণের পর হঠাৎ দ্রুত লাগেজ প্রাপ্তি, ফ্রি ওয়াইফাই, ফ্রি টেলিফোন, কর্মচারীদের সদাচরণের মতো স্বাভাবিক ঘটনায়ও হতবাক প্রবাসী ও যাত্রীরা। যারা প্রশাসনে আছেন খুবই ভালো সার্ভিস দিচ্ছেন। আগের থেকে এখন সুবিধা, আমাদের লাগেজও মিলে গেছে খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই আমাদের সবকিছু মিলে গেছে। আগে লাগেজ আসতো, আগে মানুষ ছাড়তো পরে, আর এখন ইনশাল্লাহ আমরা চলে আসছি, লাগেজ সাথে সাথে পেয়ে গেছি। আমাদের আগে লাগেজ আইসা পড়ছে, তো ইনশাল্লাহ আমরা এখন খুব খুশি, এখন খুব ভালো, আলহামদুলিল্লাহ। হয়রানি মুক্ত সেবা কার্যক্রমের জন্য বন্দর কর্তৃপক্ষ প্রশংসায় ভাসছেন বিদেশিদেরও। मेरी फ्लाइट थी 3:30 की लैंडिंग हुई थी और अभी तक मैंने सब कुछ कर लिया, मतलब तो फास्ट सर्विस है, तो अच्छी है। मैं तो आता रहता हूँ बांग्लादेश, पर इस बार जो रेस्पॉन्स था यहाँ का और इस बार जो स्टाफ था वो भी काफ़ी अच्छा रिस्पॉन्सिव रहा। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে যাত্রীদের নিরাপদ ও পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক। যাত্রীদের সেবাটা উন্নত করা এবং ইমপ্রুভ করাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা সবগুলো প্রতিষ্ঠান সিভিল এভিয়েশনের তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছি। এখানে 24টি সরকারি সংস্থা, 39টি এয়ারলাইন সহ অনেকগুলো স্টেক হোল্ডার আছে। আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের সম্মানিত যাত্রীদের ডিপার্চার এবং অ্যারাইভালটা যেন সুন্দর হয়। লাগেজ ডেলিভারিতেও গতির কথা উল্লেখ করে নির্বাহী পরিচালক জানান, মাত্র 18 মিনিটের মধ্যেই প্রতিটি বিমানের 80 থেকে 85 ভাগ লাগেজ সরবরাহ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ 80 থেকে 85 ভাগ সময় আমাদের স্টিপুলেটেড যে সেই সময়ের মধ্যে লাগেজগুলো দিতে পারছি। এখন থেকে যাত্রীরা বিমানবন্দরের সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ কিংবা মতামত জানাতে পারবেন 13600 নাম্বারে। এয়ার আরাবিয়ানের এই ফ্লাইটটি নেমেছে 23 মিনিট আগে যেখানে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পরেও লাগেজ মিলত না, সেখানে 23 মিনিটেই যাত্রীরা পেয়ে যাচ্ছেন লাগেজ। এ ধরনের নানা সংস্কার ঘটছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং যাত্রীরা জানাচ্ছেন এ ধরনের সেবার মান যেন বজায় থাকুক এবং যাত্রী ভোগান্তি দূর হোক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক বন্যায় অবকাঠামোর পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও সংস্কার করা যায়নি বাঁধের ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো। সড়ক সংস্কার না হওয়ায় স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। এতে ভোগান্তি পোহাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। তবে বিভিন্ন এলাকায় কৃষকদের বীজ ও চারা দিচ্ছে কৃষি বিভাগ।
সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে বাঁধের ৯১টি পয়েন্টে ভাঙনে অন্তত ১১ লাখ মানুষ পানিবন্দী ছিলেন। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, কৃষি, মৎস্যসহ ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির মুখে পড়ে। জেলায় কাঁচা ঘর ভেঙেছে ৮,৩৫০টি। ভেঙে যাওয়া বাঁধের ৯১টি পয়েন্টের ২৫টির সংস্কার করা হয়েছে। বাকি ৬৬টি পয়েন্ট উন্মুক্ত থাকায় দুশ্চিন্তায় দিন পার করছে বানভাসী মানুষ। ভারত থেকে যে নেমে আসা পানিগুলো এই নদীতে ধারণ করার ক্ষমতা নাই, এই নদীর ড্রেজিং নাই, নদীর শাসন নাই, নদীকে খনন করার কোনো ব্যবস্থা নাই। এটা এই অঞ্চলের মানুষ, এই জনপদের মানুষ সবসময় বলে আসছে যে নদীগুলো খনন করেন। সরকার আসে, সরকার যায়, কিন্তু এই জনপদের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমরা ২ দফা করি এই পাথরে রোপণ করেছি, তারপর দোনো দফা নিয়ে গেছে, তারপর জালও নিয়ে গেছে। এই তো আমাদের বাড়ি, এই পাশের বাড়ি। এবারের বন্যায় কুমিল্লার অন্তত ৬০,০০০ হেক্টর ফসলি জমি বন্যায় প্লাবিত হয়। ভেসে যায় ৩,০০০ হেক্টর আমনের বীজতলা। সংকট উত্তরণে সরকারিভাবে চারা ও বীজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রোপা আমন আমাদের প্রায় ২৫,০০০ হেক্টর রোপা আমন জমির ধান রোপণ করা হয়েছিল। এই ২৫,০০০ হেক্টরের মধ্যে ২২,০০০ হেক্টরের মতোই পুরো ধ্বংস হয়ে গেছে। রোপা আমনের বাইরেও সরকার কৃষকদেরকে আগাম সবজি চাষের জন্য, পারিবারিক সবজি বাগানের জন্য প্রায় ১৬,৭০০ কৃষককে প্রণোদনা দিবে। সেখানেও বীজ সহায়তার সাথে আর্থিক সহায়তা আছে। এর পরবর্তীতে আগাম রবি ফসলের জন্য ৮টা ফসলে, আমরা কুমিল্লা জেলায় ৮টা ফসলে ১৫,০০০ কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে এবং আমরা তাদের সাথে সারাক্ষণে আছি। আমরা চেষ্টা করছি যে কৃষকরা যেন তাদের মনোবল না হারায়। খাগড়াছড়িতে সড়কের ক্ষয়ক্ষতি চোখে পড়ার মতো। এলজিইডির তথ্য মতে জেলায় ১০৭ কিলোমিটার গ্রামীণ সড়ক, ১৪টি কালভার্ট ও ৩টি বড় সেতুর ক্ষতি হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। উৎপাদন বন্ধ রয়েছে রংপুরে ২০ মেগাওয়াট ও দিনাজপুরের বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র। এই ২ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন এই বিভাগের মানুষ। কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে তাও জানাতে পারেননি সংশ্লিষ্টরা। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। দিনাজপুরের বড় পুকুরিয়ায় ৩টি ইউনিট থেকে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, কিন্তু দীর্ঘদিন বন্ধ রয়েছে ২টি ইউনিট। বাকি ১ ইউনিট থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হলেও গেল ৪ দিন থেকে সেটিও বন্ধ। রহস্যজনকভাবে বন্ধ রয়েছে রংপুর ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। কর্তৃপক্ষ বলছে রংপুর বিভাগের ৮ জেলায় পল্লী বিদ্যুৎ ও নেসকো মিলে চাহিদা ১,২০০ মেগাওয়াট। সেখানে মিলছে ৫০০ থেকে ৭০০ মেগাওয়াটেরও কম। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক ঘাটতি থাকায় এই সংকট বেড়েই চলছে। বিদ্যুতের এই মুহূর্তে চাহিদা ১১০০ মেগাওয়াটের মতো, তার মধ্যে আমরা সরবরাহ কম থাকায় লোডশেডিং করতে হচ্ছে। এখানে আমরা বর্তমানে সরবরাহ পাচ্ছি ৭০০ মেগাওয়াট। বিদ্যুতের এমন ভয়াবহ বিপর্যয় ও লোডশেডিংয়ে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। প্রায় কর্মহীন থাকছেন বিদ্যুৎ চালিত ক্ষুদ্র ব্যবসায়ীরা। গ্রামে যেমন আগে কারেন্ট গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিল না, শহরে আধা ঘন্টা 45 মিনিট পর্যন্ত কারেন্ট থাকে না, একটা না। কারেন্ট না থাকার সত্ত্বে আমাদের কাজ কাম কম হইতেছে, সাপ্লাই কম দিতে পারতেছি। এখন ধরুন যে 3-4 ঘন্টা 5 ঘন্টা এরকম লোডশেডিং, এই জন্য ধরুন যে আমার কাজটা সময়মতো আমি করতে পারতেছি না। সাধারণ মানুষ বলছেন লো ভোল্টেজ ও লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র। গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। আমার বাড়িতে যদি 10 মিনিট কেউ থাকতে পারে তাকে আমি 500 টাকা পুরস্কার দেবো। গাড়িটা ঠিক মতন চার্জ না হলে কেমন করে পেট চালাবো বলেন ভাই? একটা ফ্রিজ 6 ঘন্টা, তো এমনিতেই কারেন্ট না থাকলে 6 ঘন্টা কোনো খাবার নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। পানি তোলার জন্য সমস্যা হচ্ছে, পানি ঠিক মতো উঠতেছে না। এগুলা তো বিদ্যুৎ না থাকার কারণেই হচ্ছে। আপনার এসি চলতেছে না, ফ্যান চলতেছে না। কী কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তা জানতে কেন্দ্র ও পাওয়ার গ্রিডে গেলে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্টরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। সরকারি চাকরিতে 14তম গ্রেডে থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক। মাদকের সহকারী উপপরিদর্শক পদে চাকরি করে কিনেছেন মিরপুরের পীরেরবাগ এলাকায় 5টি ফ্ল্যাট। অভিযোগ আছে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নিয়ে সিন্ডিকেট তৈরি করেছেন দখল বাণিজ্যের। প্রশাসনের ভয় দেখিয়ে আর প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন জমি ও ফ্ল্যাট। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে।
নরসিংদী জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক পদে চাকরি করেন রফিকুল ইসলাম। তৃতীয় শ্রেণীর একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও শত শত কোটি টাকার মালিক। তার সম্পদের খতিয়ান দেখে চোখ কপালে ওঠার জোগাড়। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে আসে মিরপুর পীরের বাগ এলাকায় রয়েছে তার 5টি ফ্ল্যাট, যার প্রতিটি তার স্ত্রী শাহনাজের নামে। পীরের বাগের কামালের দোকান নামক এই সড়কের পদ্মা টাওয়ারে রয়েছে স্ত্রী শাহনাজের নামে একটি ফ্ল্যাট। মোসাম্মদ শাহনাজ আক্তার, টাঙ্গাইল বাড়ি। এই যে ওইদিকে কোনার বাসা থাকে, ফ্ল্যাট আছে কিন্তু বানাই শুনেছে না, কিচ্ছু করেন না। একটু সামনেই এনপি টাওয়ারেও রয়েছে স্ত্রী শাহনাজের নামে আরেকটি 1050 স্কয়ার ফুটের ফ্ল্যাট। তবে এই ফ্ল্যাটটি কয়েক মাস আগে বিক্রি করে টাকা ক্যাশ করে নেন তিনি। এছাড়া একই এলাকায় ঠিকানা ভবনের 8ম তলায় 1200 স্কয়ার ফুটের ফ্ল্যাটটি তিনি নিজেই বসবাস করেন। কথা হয় বাড়ির কেয়ারটেকারের সঙ্গে। এখানে নিজের ফ্ল্যাট। কটা ফ্ল্যাট এখানে? এখানে আছে একটা। এই অনুসন্ধানের মাঝেই খোঁজ আসে পশ্চিম শেওড়াপাড়ায় সন্ধান মিলেছে তার আরেকটি বাসগৃহের। তবে ভবন নির্মাণাধীন থাকায় যথাযথ কর্তৃপক্ষের সন্ধান পাওয়া যায়নি। অভিযোগ আছে মিরপুর পীরের বাগের স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে মিলে আর প্রশাসনকে কাজে লাগিয়ে ভয় দেখিয়ে দখলও করে নিতেন জমি ও ফ্ল্যাট, পরে তা বিক্রি করে দিতেন অন্য কারো কাছে। তার দখল বাণিজ্যের শিকার হয়ে এক ভুক্তভোগী দুদকে তার বিরুদ্ধে অভিযোগ করেন, মামলা করেন আদালতেও। কিছু বলতে চায় না, ওরা হচ্ছে বলবেও না, নিয়ম করবে না, মানে লুটপাট করে খাবে। অলরেডি বিল্ডিং এ বানানোর সময় 2 কোটি টাকা লুট করে খাইছে অলরেডি। অভিযুক্ত রফিকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে সরাসরি দেখা করতে বলেন। আপনি কই আছেন এখন? আমি নরসিংদী। আপনি এক সময় আসেন, পরে কথা বলা যাবে, আমার খুব জানতে। ভাই কখন আসবো বলেন তো? আচ্ছা, আমি যখন ঢাকায় আসছি আপনি আর ফোন দেবো। পরে প্রতিবেদক আবার ফোন দিয়ে অভিযোগের বিষয়ে প্রশ্ন তুললে ফোনটি কেটে দেন তিনি। আপনার বিরুদ্ধে আমরা কিছু অভিযোগ পেয়েছি ভাই, আপনি কয়েকটা। প্রশাসনের ঘাপটি মেরে থাকা এসব দুর্নীতিবাজদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংস্কারের আহ্বান টিআইবির। সরকারি কর্মচারী যে পর্যায়ে হোক না কেন এবং যে বিভাগে কর্মরত হোক না কেন, পুলিশ সহ অন্যান্য যে কোনো খাতে, বৈধতার সাথে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় এই ধরনের বিশাল অর্থ সম্পদের মালিকানা অর্জন করা অস্বাভাবিক এবং এটি অবশ্যই খতিয়ে দেখা দরকার। প্রশাসনের রন্ডে রন্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় 2010 সালে ডান হাতের কবজি পর্যন্ত কেটে নেওয়া হয় লুৎফুর রহমান নামের এক ব্যক্তির। 2018 সালে আওয়ামী লীগের করা নাশকতার মামলায় বেশ কয়েক মাস জেলও খাটেন তিনি। অভিযোগ উঠেছে, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর এক নেতার আক্রোশের শিকার হয়ে নাশকতার মামলায় এবারও আসামি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের সদস্য লুৎফুর। এ নিয়ে দলের ভেতর বাহিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের টানা 3 বারের মেম্বার লুৎফর রহমান বিএনপির রাজনীতি করায় 2010 সালে একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল তার একটি হাত কেটে নেন। তখন তার নামে করা হয় নাশকতার মামলাও। অভিযোগ উঠেছে, সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন হলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর আক্রোশের শিকার হয়ে বিএনপির নেতার করা মামলায় আসামি হন লুৎফর। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। এমন ঘটনায় তার পরিবারেও নেমে এসেছে হতাশা। যখন আওয়ামী লীগের আমল ছিল আমি আধা রইলাম, বিএনপি সাপোর্ট করে দিকে, বিএনপির দল করে দিকে হাত হারাইলাম। আমি 3 বারের মেম্বার। বিগত দিনে আমি 2 টার্ম মেম্বারই করছি আমার ইউনিয়নে কামরুজ্জামান লেবু চেয়ারম্যানের সাথে। বিএনপি এবারে বিএনপি তার মামলা করে, এটা একটা দুঃখজনক। শত্রু আছে তার, অনেক শত্রুরাই করছে। শত্রুরা না করলে তারপর বিএনপির মামলা থাকতে আবার আওয়ামী লীগের মামলা হয় কেমন? শুধু লুৎফর নয়, কামরুজ্জামান লেবুর আক্রোশের শিকার হয়ে মামলায় আসামি হয়েছেন বিএনপি কর্মী বুলবুল এবং মুন্নাফ মিয়া কামাল। ফেরারি আসামি হয়ে বাড়ি ছাড়া তারা। 22 সালে
ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, আমি তার ফেভারে বা তার পক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করি নাই বিদায় রাগ বা জিতের বশবর্তী হয়ে উনি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করতেছে। নাশকতার মামলায় বিএনপির ৩ জনকে আসামি করা দুঃখজনক বলছেন সিনিয়র নেতারা। আর কামরুজ্জামান লেবুর দাবি তারা বিএনপি নয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। লেবু চেয়ারম্যান যেই হোক, দলের যত বড় নেতাই হোক, জননেতা, দেশ নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা আছে যে চোর বিদায় করে ডাকাত আনা যাবে না। দীর্ঘদিন আওয়ামী লীগ করে, মুন্নাফরাও আওয়ামী লীগ, যুবলীগের সাথে একবার ছবি সহ ছবি আছে, যুবলীগের সাথে এলাকায় মহড়া নানা নিয়ে আছে। যে জাকারিয়া হারুন যেটা বলছে এটা তো বানোয়াট কথা। নাশকতার অভিযোগ এনে গত ৩০ আগস্ট মুক্তাগাছা থানায় সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ সহ ৯২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে মামলা করেন দাউগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। নিউজ ডেস্ক, দেশ টিভি। মার্কিন নির্বাচনের আগে প্রথমবার টেলিভিশন বিতর্কে করমর্দনের মধ্য দিয়ে মুখোমুখি হলেন দুই প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের শুরুতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও অভিবাসন সংকটের জন্য ডোনাল্ড ট্রাম্পের সময়কার প্রশাসনকে দায়ী করেন কামালা, যা পুনরুদ্ধার করে ডেমোক্রেট সরকার। এছাড়াও গর্ভপাত, ইউক্রেন রাশিয়া গাজা যুদ্ধ সহ নানা ইস্যুতে একে অপরকে আক্রমণ করেন। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার টেলিভিশন বিতর্কের দিকে তাকিয়ে বিশ্ব। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় মার্কিন সম্প্রচার মাধ্যম ABC নিউজে বিতর্ক শুরু হয়। মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে হাত বাড়িয়ে দেন কামালা। দুজন করমর্দন করেন। এরপর কামালার বক্তব্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক বিতর্ক। Donald Trump left us the worst unemployment since the Great Depression. Donald Trump left us the worst public health epidemic. শুরুতেই যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করে কামালা বলেন, তিনি যখন ক্ষমতা ছাড়েন তখন দেশের কর্মসংস্থানকে বাজে অবস্থায় রেখে যান, যার খেসারত দিতে হয় যুক্তরাষ্ট্রের বহু মানুষকে। কিন্তু ডেমোক্রেট ক্ষমতায় এসে পরিস্থিতি পুনরুদ্ধার করেছে বলে দাবি করেন তিনি। কামালার দাবি, ট্রাম্পের শাসনামলে বেকারত্বের হার ছিল মহামন্দার পর সবচেয়ে বাজে। একই সঙ্গে সীমান্ত সংকটের জন্য ট্রাম্পের নীতিকেই দায়ী করেন তিনি। And they did exactly as he intended. And now in over 20 states, there are Trump abortion bans. কামালা ও ট্রাম্পের বিতর্কে নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টিও উঠে এসেছে। গর্ভপাত ইস্যুতে একে অপরের দলের নীতিকে দোষারোপ করেন তারা। She didn't want that. Her husband didn't want that. A 12 or 13-year-old survivor of incest being forced to carry a pregnancy to term. They don't want that. গাজা ইস্যুতে উপস্থাপকের প্রশ্নে যুদ্ধ বন্ধে নিজের পরিকল্পনার বিষয় উঠে এসেছে কামালার কণ্ঠে। বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে কিভাবে করছে তা দেখার বিষয়। তবে এই সংকটের অবসান হওয়া উচিত বলে মনে করেন কামালা হ্যারিস। Innocent Palestinians have been killed. Children, mothers. What we know is that this war must end. এ প্রসঙ্গে বিরক্ত ট্রাম্প দাবি করেন, কামালা ক্ষমতায় গেলে আগামী 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে পড়বে। কামালা ইসরায়েল ও আরবের জনগণকে ঘৃণা করেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। তবে তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হতো না বলেও দাবি করেন। I believe that Israel will not exist within 2 years from now, and I've been pretty good at predictions, and I hope I'm wrong about that one. বিতর্কে উঠে আসে ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ। ক্ষমতায় আসলে দুদেশের মধ্যকার যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবেন বলে মন্তব্য করেন ট্রাম্প। If I were president, Russia would have never ever, I know Putin very well, he would have never, and there was no threat of it either, by the way, for 4 years. 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের হাত রয়েছে বলে অভিযোগ কামালার, যদিও বিষয়টি অস্বীকার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে গেল নির্বাচনে তিনি হারেননি বলেও দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।